আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমরা 2025 সালে যারা পরীক্ষার্থী আছি তাদের জন্য মূলত মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলো নিয়ে, বিশেষ করে সিন প্যাসেজ, যেটা তোমাদের টেক্সট বইতে আছে। এখানে দুটো প্যাসেজ থাকবে এবং কোশ্চেন নাম্বার থাকবে 1, 2 and 3। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্যাসেজগুলো আমরা বাংলা করে পড়ব, তাহলে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আমরা খুব সহজেই দিতে পারবো। সো চলো আমরা তাহলে দেখে নিই যে তোমাদের মূল বই থেকে কোন প্যাসেজগুলো পরীক্ষাতে একেবারে আসার মতো আসবে, এরকম কিছু প্যাসেজ আছে যেগুলো আমরা বিস্তারিত বাংলা করে পড়ব। তাহলে চলো আমরা দেখে নিই সেই প্যাসেজগুলো কি কি। আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে এবং তোমাদের নিজেকে প্র্যাকটিসিং এর মাধ্যমে রেজাল্ট ভালো করবে, এই প্রত্যাশা সবার কাছে ব্যক্ত করছি। তোমাদের সামনে কিন্তু আর অল্প কয়েক মাস সময় আছে, একেবারে সময় নেই। এখন প্রচুর পড়াশোনা করতে হবে। তুমি যেটুকুই পারো সেটুকু জাস্ট প্র্যাকটিস করো। ইউ ক্যান ওভারকাম, তাহলে তুমি কিন্তু সবকিছু করতে পারবে। আজকে আমি তোমাদের সঙ্গে যে ইউনিটটি আলোচনা করব, এই ইউনিট থেকে প্রায় যে কয়েকটি লেসন আছে, প্রত্যেকটি তোমার 1 নাম্বার অথবা 2 নাম্বার প্যাসেজ। দুটো প্যাসেজ কেন বলছি, তোমরা জানো যে প্রথমে একটি প্যাসেজ থাকে, এই প্যাসেজ থেকে তোমাকে অ্যান্সার দিতে হয় নাম্বার 1 এন্ড নাম্বার 2, এবং দ্বিতীয় যে প্যাসেজটি থাকে সেখান থেকে তোমাকে 3 নাম্বার কোশ্চেনের 5টা গ্যাপ থাকে, যেটাকে গ্যাপ ফিলিং বলা হয়, সেটি অ্যান্সার দিতে হয়। এবং এই সবগুলোই কিন্তু তোমার টেক্সট বুক থেকে আসবে। সো ইউনিট 3, যেটা তোমাদের টেক্সট বুকে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, বিভিন্ন ঘটনাবলী এবং উৎসব আছে, এটা কিন্তু পরীক্ষাতে একেবারে মানে কি বলবো 99% আসার মতো। এখান থেকে যে কোনো একটা প্যাসেজ তোমরা কিন্তু পরীক্ষাতে পাবে। সেটা 1 নম্বরের প্যাসেজ হতে পারে অথবা 2 নম্বরে যে প্যাসেজটা আসে সেটা হতে পারে। সো এই ইউনিটটা ওভারঅল তোমরা খুব ভালো করে করবে, আমি আশা করছি ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে। চলো আমরা এখান থেকে দেখে নিই যে কি কি প্যাসেজ আছে। লেসন 1 এ মাদার্স ডে আছে, এটা শুধু অনুসরণমূলক, এখান থেকে কোনো প্যাসেজ নেই। আমরা দেখব লেসন 2, ইউনিট 3, লেসন 2, মে ডে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ ফর অল অফ ইউ হু আর অ্যাটেন্ডেন্ট ইন 2025। যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দেবে, তোমাদের সবার জন্য এই প্যাসেজটি মোস্ট ইম্পর্টেন্ট। এবং মে ডেটা তোমরা যদি এখানে পড়ে থাকো, এখানে ভালো করে বাংলা করে পড়ো, তাহলে এটা সম্পর্কে তোমাদের যদি প্যারাগ্রাফ আসে তাহলেই কিন্তু তোমরা লিখতে পারবে। আসলে ইংলিশ এমন একটা বিষয় যেটা তোমরা ভয় পেয়ে পেয়ে নিজেকে একেবারে সংকীর্ণ করে ফেলেছো। তোমরা বারবার একটা জিনিস পড়ো, দেখবে সেটা কিন্তু আয়ত্ত হয়ে যাবে। এখানে একটা পড়ছো প্যাসেজ আকারে, এইটাই কিন্তু তোমাকে যখন বলবে যে অ্যাপ্লিকেশন লেখো অথবা তুমি হচ্ছে পারে কোথাও একটা বক্তব্য দাও বা তুমি লেটার লেখো বা প্যারাগ্রাফ লেখো, তখন তোমার মাঝে না ভয় কাজ করে, বাট তুমি কিন্তু বিষয়টা জানো। সো আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো করে এই প্যাসেজগুলো মনোযোগ দিয়ে বাংলা করে পড়বে। চলো তাহলে আমরা দেখে নেই মে ডে সম্পর্কে কি এখানে বলা আছে। আমি আবারও বলছি, এই ইউনিট পুরোটাই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। May Day or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য শ্রমজীবী মানুষেরা ঐতিহাসিক সংগ্রাম এবং ত্যাগকে স্মরণ করার জন্য সারা বিশ্বে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস অথবা মে দিবস হিসেবে বর্তমানে পালন করা হয়। সো অবজার্ভড মানে হচ্ছে পালন করা, কমিমোরেট মানে স্মরণ করা, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, স্ট্রাগল সংগ্রাম, স্যাক্রিফাইসেস মানে ত্যাগ, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা। ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটি প্রায় সমস্ত দেশেই, পৃথিবীর সমস্ত দেশে একটি সরকারি ছুটির দিন। Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, 18 এবং 19 শতকে ইউরোপ এবং ইউএস দেশগুলোতে যখন শিল্প বিপ্লব, ঠিক তখন the workers in mills and factories had been working a long shift. মিল এবং কলকারখানার শ্রমিকরা অনেকক্ষণ ধরে
কাজ করছিলেন। 14 or even more hours a day, একদিনে 14 ঘন্টা বা তারও বেশি। ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প, রেভলিউশন মানে বিপ্লব। আমি মেনলি তোমাদের যে ওয়ার্ডগুলো কঠিন হতে পারে বাংলা করে দিচ্ছি। On May 1st in 1886, 1886 সালের পহেলা মে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নসের দ্বারা অনুপ্রাণিত হয়ে, ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত হওয়া, half of the workers of the McCormick Harvesting Machine Company in Chicago went on a strike demanding an 8-hour work day. শিকাগো শহরের ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে ধর্মঘটে গিয়েছিলেন। হাফ অফ দ্য মানে অর্ধেক, এটা একটা মেশিন কোম্পানির নাম শিকাগো শহরে। স্ট্রাইক মানে ধর্মঘট, ডিমান্ডিং মানে তাদের দাবি বা চাও। 2 days later, 2 দিন পরে, a workers rally was held near the McCormick Harvester Machine Company. ঠিক 2 দিন পরে এই হারভেস্টিং মেশিন কোম্পানির নিকটে একটা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। র্যালি মানে হচ্ছে সমাবেশ। And about 6,000 workers joined it, এবং প্রায় 6,000 শ্রমিক এতে যোগদান করেছিলেন। The rally was addressed by the labor leaders. শ্রমিক নেতা দ্বারা এই সমাবেশে বক্তব্য প্রদান করা হয়েছিল। Addressed মানে বক্তব্য প্রদান করা। They urged the workers to stand together. তারা শ্রমিকদেরকে একসাথে থাকার জন্য অনুপ্রাণিত করেছিলেন। To go on with their struggle. তারা যেন সংগ্রামটা চালিয়ে যায়, and not to give in to their bosses, এবং তারা যেন তাদের মালিকের কাছে আত্মসমর্পণ না করে। At one point of the rally, সমাবেশের এক পর্যায়ে, some strike breakers started leaving the meeting place. কিছু ধর্মঘটকারী এই মিটিং প্লেসটাকে ত্যাগ করতে শুরু করেছিলেন। The strikers went down the street to bring them back. কিছু ধর্মঘটকারীরা তারা তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাজপথে নেমেছিলেন। Suddenly, হঠাৎ করে, about 200 policemen attacked them with clubs and revolvers. প্রায় 200 পুলিশ লাঠি এবং রিভলভার নিয়ে তাদেরকে আক্রমণ করেছিলেন। One striker was killed instantly. তাৎক্ষণিকভাবে একজন ধর্মঘটকারী মারা যান। Instantly মানে তাৎক্ষণিকভাবে। 5 or 6 others were seriously wounded. আর 5-6 জন মারাত্মকভাবে আহত হয়েছিলেন। And many others were injured. এবং অনেকেই আহত হয়েছিলেন। Wounded মানে খুব মারাত্মকভাবে আহত হওয়া, আর injured মানে আহত হওয়া। The events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay, and better lives. আমাদের যে এই 1886 সালের পহেলা মের যে ঘটনাটি সেটা আমাদের মনে করিয়ে দেয় যে তারা যদি তাদের কাজের অবস্থাটাকে আরো ভালো করতে চায়, তারা আরো ভালো বেতন পেতে চায়, বা তাদের জীবিকাকে আরো ভালো মতো জীবন উপভোগ করতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে স্ট্যান্ড আপ, রুখে দাঁড়াতে হবে এবং কথা বলতে হবে। এটাই কিন্তু আমাদের স্মরণ করিয়ে দেয়। সো রিমাইন্ডার মানে হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া। এক্সপ্লয়েটেড মানে শোষণ বঞ্চনা থেকে মুক্তি পেতে হলে তাদেরকে রুখে দাঁড়াতে হবে, এটা বলা হচ্ছে। স্ট্যান্ড আপ মানে রুখে দাঁড়ানো, স্পিক আউট মানে কোনো কিছুর বিরুদ্ধে কথা বলা, কন্ডিশনস মানে শর্ত। সো এটি ছিল আমাদের মে ডে সম্পর্কে একটি প্যাসেজ। এই প্যাসেজটি তোমাদের দুটো জায়গায় আসতে পারে, 1 নাম্বার প্রথম প্যাসেজে অথবা নাম্বার 3-তে গ্যাপ ফিলিং হিসেবে। তোমরা খুব ভালো করে বাংলা করে পড়বে। আমি রেগুলারিটি মেনটেন করে তোমাদেরকে প্যাসেজগুলো বাংলা করে পড়িয়ে দিব। এরপরে আমি 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এভাবে যতগুলো কোশ্চেন আছে ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখানে একটা বিষয় আজকে বলে দিই, সেটা হচ্ছে এই প্যাসেজটা তোমরা পড়ার পরে তোমাদের যে 1 নাম্বার কোশ্চেনটা থাকে, যেটাকে বলা হয় এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে 1 নাম্বার প্রশ্নে থাকবে, এখানে 4টা অপশন থাকবে। সে মনে করো নাম্বার 1 আছে, তুমি লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, মানে তুমি 1 নাম্বার প্রশ্নের উত্তর লিখছো। এরপরে তোমার যদি এ দেওয়া থাকে তুমি এ দেবে, এরপরে দেখবে সাব অপশন থাকবে, সেটা হচ্ছে রোমান সংখ্যা দিয়ে 1 থেকে আবার 4 পর্যন্ত, মানে ওই 4টার মধ্যে তোমার
টিক চিহ্ন আছে, মানে বহু নির্বাচনী প্রশ্নের মতো, তখন তুমি সেই টিক চিহ্ন থেকে যেটা সঠিক হবে, সে মনে করো যে 2 নাম্বার সঠিক হয়েছে, তুমি ওই 1 নাম্বারের এ নাম্বার দিয়ে 2 নাম্বার দিয়ে এরপর ওখানে যেটা আছে সেই উত্তরটা তুমি তুলে দিবে। এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন লেখার নিয়ম। এবার তুমি 2 নাম্বারে যে দেখবে অ্যানসারিং কোশ্চেন আছে, তুমি শুধু লিখবে অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 2, উপরে লেখার পরে তুমি এখানে এ নাম্বার দিয়ে 5টা বা 6টা 7টা যে কোশ্চেন তোমাদের থাকে সেগুলো তুমি উত্তর লিখবে। বাট ওইখানে প্রত্যেকটা এ লিখে আবার অ্যানসার, বি লিখে অ্যানসার, এইভাবে লিখলে আসলে খাতাটা দেখতে একটু অসুন্দর লাগে। তাই তোমরা খুব সুন্দর করে উপরে লিখবে অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 2, আর নিচে শুধু এ বি সি ডি করে যতগুলো প্রশ্ন থাকবে সেগুলো তোমরা অ্যানসার করবে। এটা ইংরেজি পরীক্ষাতে প্রত্যেকটা প্রশ্নের জন্য এভাবেই অ্যানসার করবে। সো আজকে আমি তোমাদের শিখালাম 1 নম্বরে কিভাবে অ্যানসার করবে, 2 নম্বরে এবং 3 নম্বরে তোমাদের থাকবে গ্যাপ ফিলিং। উপরে লিখবে অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 3, এরপরে তোমার 5টা গ্যাপ দেওয়া থাকবে অথবা 6টা 7টা প্রশ্ন যেভাবে দেওয়া থাকে, তুমি সেখানে এ নাম্বার দেওয়া থাকলে এ নাম্বার দিয়ে শুধুমাত্র ওই প্যাসেজের ভিতর থেকে পড়ে তুমি উত্তরটা লিখবে। তুমি কিন্তু পুরো প্যাসেজটা তুলে লিখবে না। অনেক স্টুডেন্ট প্রশ্ন না বোঝার কারণে পুরো প্যাসেজটা তুলে লিখে থাকে, আর এর কারণেই কিন্তু তোমার লাস্টে যে প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন এগুলো লিখতে তোমাদের সময় থাকে না, 3 ঘন্টা শেষ হয়ে যায়। সো 3 নাম্বারে কিভাবে লিখবে, শুধুমাত্র লিখবে অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 3, এরপরে তোমার যে 5টা বা 6টা 7টা গ্যাপ থাকবে শুধু গ্যাপের মাঝে সঠিক অ্যান্সারটা লিখবে, প্যাসেজ তুলে লিখবে না। সো আজকে তোমরা শিখলে 1 নম্বরে কিভাবে অ্যান্সার করতে হবে, 2 নম্বরে কিভাবে এবং 3 নম্বরে। সো এই 3টা নিয়ে আমি রেগুলারিটি আগে ফার্স্ট পার্টের বইয়ের যে প্যাসেজগুলো আছে সম্ভাব্য পরীক্ষা আসার মতো সেগুলো আলোচনা করব। তারপরে যখন আমি তোমাদের 3 নাম্বার প্যাসেজ নিয়ে 4 নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, তখন আমি বলে দেব যে কিভাবে তোমরা 4 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করবে। সো এই ধরনের ছোট ছোট ইম্পর্টেন্স কিভাবে লিখবে, অ্যান্সার করবে জানতে হলে অবশ্যই আমার সাথে থেকো, তাহলে নিয়মিত আপডেট পাবে। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।